মনের কোণে জ্বলছে আলো, বাড়ছে ধিকি ধিকি। যেদিক পানে তাকাই শুধু তোমার ছবি দেখি। তোমায় যদি হারাই আবার ভয়েই ভাঙে ঘুম। এমন জুড়ে শুধুই তুমি আর ভালোবাসার মরশুম। কাঁচা জামা কাপড়ের বালতিটা নিয়ে বারান্দায় বেরিয়ে এলো মহুয়া। সদ্য স্নান করা চুলগুলো থেকে তখনও টপ টপ করে জল পড়ছে। জামা কাপড়গুলো দড়িতে দিতে দিতেই নিচে দাঁড়িয়ে থাকা মিস ম্যানেজারকে দেখতে পেয়েই মহুয়া বলে উঠল, নমিতাদি, ও নমিতাদি। হ্যাঁ বল। তুমি এবার ট্যাঙ্কটা পরিষ্কার করানোর বন্দোবস্ত করো। কবে থেকে বলছি, তুমি কানেই তুলছো না। আরে হ্যাঁ রে, হবে হবে, এত তাড়া কিসের? প্লিজ তুমি দেখো, না হলে কিন্তু আমি মালিককে কল করব। উফ, এই মেয়েটা যবে থেকে এসেছে সব দিকে নজর। মুখে তো একটু হাসি নেই, যেন নিম পাতা খেয়েছে। পারফেক্ট ইতিহাসের দিদিমণি। কথাগুলো ফিসফিস করে বললেও ঠিকই কানে পৌঁছেছে মহুয়ার। প্রায় 2 বছর হতে চলল এই মেসে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আর চন্দননগরে থাকতে চায়নি ও। কলকাতা ইউনিভার্সিটিতে এমএতে ভর্তি হয়ে সুকিয়া স্ট্রিটের এই মেস বাড়িটায় উঠেছে। প্রথম প্রথম কয়েক সপ্তাহ বাড়ি গেলেও এখন বাড়ি যাওয়ার পাট প্রায় তুলেই দিয়েছে। ভালো লাগে না চন্দননগর। ওদের ফ্ল্যাট, ওর ঘর, বারান্দা, রাস্তার উল্টো দিকের দোকানটা, চন্দননগর স্ট্যান্ড, গঙ্গার ধার, জগদ্ধাত্রী পুজো, সব কিছু ওই একটা মানুষের কথা কিছুতেই ভুলতে দেয় না ওকে। দম বন্ধ হয়ে আসে মহুয়ার। ভুলে যেতে চায় ও। কেমন আছো বন্ধুরা? ভালোবাসার মরশুমের সিরিজ প্রেমের গল্প অধরা ভালোবাসার একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি আমরা। পর্ব শুরু করার আগে ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই। চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় ডিউটি করতে আসা পুলিশ কনস্টেবল কৃষ্ণপদ প্রেমে পড়ে অষ্টাদশী মহুয়ার। মান অভিমান পেরিয়ে সম্পর্ক শুরু হয়, কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ান মহুয়ার মা এবং বাবা। এদিকে হঠাৎ করেই কৃষ্ণ হলো নিরুদ্দেশ। তাকে খুঁজতে খুঁজতে একেবারে তার বাড়ি নবদ্বীপ পৌঁছে গেল মহুয়া। চিন্তিত মা বাবা রিপোর্ট করলেন পুলিশে। সেই খবর মহুয়ার কানে পৌঁছতেই ক্ষুব্ধ মহুয়া স্থির করে কৃষ্ণকে বিয়ে করে নবদ্বীপেই থেকে যাবে ও। এদিকে কৃষ্ণ পরে দোলা চলে। আইনের রক্ষক হয়ে কি করে এই হঠকারী সিদ্ধান্ত মেনে নেবে ও? খবর যায় মহুয়ার বাড়িতে। মহুয়াকে নিতে আসে মহুয়ার মা। কৃষ্ণের উপর অভিমান করে মহুয়া। স্থির করে আর কোনো সম্পর্ক রাখবে না কৃষ্ণর সঙ্গে। মায়ের সঙ্গে চলে আসে চন্দননগর। সদ্য মাহারা কৃষ্ণ সম্পূর্ণ একা হয়ে পড়ে। এরপর কি হলো? পরিণতি পেল কৃষ্ণ আর মহুয়ার ভালোবাসা, নাকি অধরাই থেকে গেল শেষ পর্যন্ত? হ্যাঁ বন্ধুরা, সেটাই তো জানবো আজকের পর্বে। অধরা ভালোবাসা গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম, চৈতালি, রাজদীপ, জয়িতা। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব। কেটে গেছে প্রায় 4 বছর, কিন্তু তাও মানুষটার উপস্থিতি ওর মনে এখনো তাজা। সামান্য আঘাতে আজও রক্তক্ষরণ অব্যাহত। ক্লাস আছে, চটপট ব্যাগটা গুছিয়ে নিল মহুয়া। ওর রুমমেট টিনা অর্ধেক দিন মেসে ফেরে না। তার নাকি কলকাতায় কোনো এক মাসির বাড়ি, সেখানেই থাকে। কি করতে যে এরা রুম বুক করে ভগবানই জানে। পয়সা নষ্ট। তবে মহুয়ার পক্ষে বিষয়টা বেশ সুবিধার। কারোর সঙ্গে বেশি সময় কাটাতে ভালো লাগে না ওর। সারা দিন পড়াশোনার মধ্যেই ডুবে থাকে।
যখন ভালো লাগে না একা একাই বেরিয়ে পড়ে কলকাতার রাস্তায়, এদিক ওদিক হেঁটে বেড়ায়। কলেজ স্ট্রিটে গিয়ে বিভিন্ন বইয়ের দোকানে বইগুলো ছুঁয়ে দেখে, পাতা উল্টায়। ইউনিভার্সিটিতে সেভাবে কারোর সঙ্গেই বন্ধুত্ব হয়নি। ওই কাজ চালানোর মতো যতটুকু কথা বলতে হয় ততটুকু আর কি। আড়ালে সবাই যে ওকে না কুচু অহংকারী মনে করে বেশ ভালো করেই জানে মহুয়া। এসবে পাত্তা দেয় না ও। শুধু সুভাষ নামের একটা ছেলে গায়ে পড়েই ওর সঙ্গে বন্ধুত্ব করেছিল। ছেলেটার বাড়ি নবদ্বীপে। ও মডার্ন হিস্ট্রিতে এমএ করছে, মহুয়াদেরই ডিপার্টমেন্ট। প্রথম প্রথম এড়িয়ে চলতো মহুয়া, তারপর কি মনে করে টুকটাক কথা বলতো ওর সঙ্গে। ছেলেটা বেশ মজার, তাছাড়া বেশ হেল্পফুল। শুধু কি এটাই কারণ? জানে না মহুয়া, শুধু জানে ওকে পড়াশোনা করতে হবে, অনেক অনেক ডিগ্রি অর্জন করতে হবে, তারপর প্রত্যন্ত কোনো এক জায়গায় চাকরি নিয়ে চলে যাবে ও। কারো সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক এসব সব কিছুর উপর থেকেই বিশ্বাস উঠে গেছে ওর। ভাবনায় হারিয়ে গিয়েছিল। খেয়াল হতেই রুম থেকে বের হতে যাচ্ছিল, হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। মোবাইলে ভেসে উঠল মা। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল মহুয়ার। হ্যালো মোহু, কিরে কেমন আছিস? ভালো আছি। খারাপ থাকলে ঠিকই খবর পেতে। এ আবার কেমন কথা মোহু? আর কতদিন রাগ করে থাকবি মা? অনেক তো হলো, এবার ফিরে আয়। প্লিজ মা, এসব ইমোশনাল কথা বলে না কোনো লাভ হবে না। কি বলতে ফোন করেছিলে সেটা একটু বলবে? ক্লাস আছে, আমি বেরোবো। এই শনিবার বাড়ি আসবি, তোর সঙ্গে কিছু কথা আছে। সরি মা, আমার ক্লাস আছে, আর তাছাড়া প্রচুর চাপও রয়েছে, এখন আমি বাড়ি যেতে পারবো না। শনি রবিবার তোর কি এমন পড়ার চাপ? শোন, আমি পরিষ্কার বলে দিলাম, এই শনিবার তুই বাড়ি আসবি মানে আসবি। জেদ দেখাচ্ছ? পারবে আমার জেদের সঙ্গে? বড্ড বেড়ে গেছিস মোহু। ঠিক আছে, আসতে হবে না। বাবার শরীর খারাপ, ডাক্তার দেখাতে যাব, তোর তো কোনো দায়িত্ব নেই। ঠিক আছে, আমি একাই যাব। রাখছি তাহলে, তুই কাজ কর। বাবার শরীর খারাপ শুনেই বুকের ভিতরটা কেমন করে উঠল মহুয়ার। এই একটা মানুষকেই তো বড্ড ভালোবাসে ও। বাবার শরীর খারাপ? কই, আমাকে তো কিছু বলনি। ঠিক আছে, আমি তাহলে শনিবার চলে যাব। একটু দেরি হবে, কিন্তু সন্ধ্যের আগেই পৌঁছে যাব। মুচকি হেসে ফোনটা নামিয়ে রাখলেন আলোদেবী। উফ, সকাল সকালই নির্জলা মিথ্যে কথাগুলো বলতে পারো সত্যি। সুস্থ স্বাভাবিক মানুষটাকে একেবারে অসুস্থ বানিয়ে ছাড়লে। তো কি করব বলো? তোমার গুণধর মেয়েকে কাবু করতে গেলে এটুকু মিথ্যা কথা তো বলতেই হবে। দেখো চেষ্টা করে পারো কি না। তবে তুমি যেখানে খেলছো মনে হয় না তোমার মেয়ে টিকে থাকতে পারবে বলে। বাজে কথা বলো না তো। মেয়ের ভবিষ্যতের জন্য এটুকু তো আমাকে করতেই হতো। শনিবারও আসুক, একেবারে বিয়ের জন্য রাজি করে তবেই পাঠাবো। না হলে আমার নামও আলো নয়। জেদ, তাই না? ওরে, আমি তোর মা, আমার পছন্দের ছেলের সঙ্গেই তোর বিয়ে দেব। আর যদি রাজি না হয়? রাজি হবে না মানে? আলবাত হবে, ওর বাপও রাজি হবে। সেরেছে। এই বুড়ো বয়সে আবার আমাকে নিয়ে টানাটানি করছো কেন বলো তো? বাজে বকো না, তাড়াতাড়ি বাজারে যাও। আর শোনো, দেখে শুনে বাজার করবে। আমার যদি পছন্দ না হয়। আরে গিন্নি, আজ পর্যন্ত কোনো বউয়ের তার স্বামীর করা বাজার পছন্দ হয়েছে বলতে পারবে তুমি? তবু আমরা হাসি মুখে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাই, বুঝলে কি না? মরণ, যেমন বেটি তেমন তার বাপ। সিঁড়িতে উঠতে উঠতে সুভাষের গলার আওয়াজটা পেয়েছিল মহুয়া। ইচ্ছে করেই দাঁড়ায়নি, ভালো লাগছে না কিছু। বাড়ি যেতে হবে ভাবলেই বড্ড বিরক্ত লাগছে। আজ শুক্রবার, কালকেই ওকে বাড়ি ফিরতে হবে।
ভাবতে ভাবতেই সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠছিল। হঠাৎ করেই ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ল সুভাষ। আরে আরে কি করছিস? আর একটু হলেই তো ধাক্কা লাগতো। কি করব? কখন থেকে ডাকছি, তুই তো পাত্তাই দিচ্ছিস না। কি হয়েছে? ডাকছিলিস কেন? এই নে, এটা ধর। এটা আবার কি? আরে বাড়ি গিয়েছিলাম, তুই তো মিষ্টি খেতে ভালোবাসিস, তাই মিষ্টি নিয়ে এসেছি। উফ, কেন এসব আনিস বলতো? ঠিক আছে দে, আর চল, সময় নষ্ট করিস না, ক্লাস শুরু হয়ে যাবে। এই শোন, সবসময় আমার মুখটা গোমড়া করে থাকবি না তো। তোর হাসি মুখটাই আমার সব থেকে বেশি পছন্দের। ফ্ল্যাট করছিস? মারবো না টেনে এক থাপ্পড়। চল তাড়াতাড়ি। সুভাষকে একটা তাড়া দিয়ে ক্লাসের উদ্দেশ্যে দৌড় লাগালো মহুয়া। এই ক্লাসটার পর বেশ কিছুটা অফ। কি আর করবে, ভাবলো কিছুক্ষণ ক্যান্টিনে বসে একা একা সময় কাটাবে। কিন্তু ভাবলে আর কি হবে, ওই সুভাষ যেই না ক্যান্টিনের উদ্দেশ্যে পা বাড়িয়েছে মহুয়া কোথা থেকে ঠিক টপকে গেল। ক্যান্টিনে যাবি তো? চল। উফ, যা খিদে পেয়েছে না। খুব বিরক্ত লাগলো মহুয়ার। আচ্ছা, ছেলেটা কি বোঝে না যে মহুয়ার ওর সঙ্গ ভালো লাগছে না এখন? ও একা থাকতে চায়। কি রে, কোথায় হারিয়ে গেলি? চ। মনে মনে ভাবলো মহুয়া, এই ছেলেটার সঙ্গে যদি বেশিক্ষণ সময় কাটায় মাথার যন্ত্রণা অবধারিত, প্রশ্ন করে করে বিরক্ত করে মারবে। তাই ওকে এড়িয়ে যাওয়ার জন্য মহুয়া বলল, এই শোন, আমি এখন ক্যান্টিনে যাব না, ভাবছি একটু কলেজ স্ট্রিট যাব। হ্যাঁ চল। তুই কেন যাবি? মানে তোর তো খিদে পেয়েছে বললি, তুই তো ক্যান্টিনে যাবি বললি, যা। কেন, কলেজ স্ট্রিটে খাবার পাওয়া যায় না? উফ, আর তাছাড়াও তু যাহা যাহা চলেগা মেরা সায়া। প্লিজ এই বেসুরো গানটা বন্ধ কর, অসুর একটা। চল। আর শোন, একদম বেশি কথা বলবি না। না না, এই দেখ আমি মুখে আঙুল দিলাম। না, একবার যখন এ পিছু নিয়েছে আর এর হাত থেকে নিস্তার নেই। বলেছে যখন যাবে, তার মানে যাবেই, কেউ ওকে আটকাতে পারবে না। ওই নামেই মুখে আঙুল। বকর বকর করে মহুয়ার মাথাটা একেবারে শেষ করে দিল সুভাষ। আর শেষ পর্যন্ত সেই প্রশ্নটা করেই ফেলল, যেটা শুনলেই মহুয়ার মাথা একেবারে জ্বলে ওঠে। এ মহুয়া, তোর বয়ফ্রেন্ড আছে না? বেশ গম্ভীর স্বরে উত্তর দিল মহুয়া। না। সে কি রে, বুড়ি হয়ে গেলি তো, এখন একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলি না? তাতে তোর কি? আর শোন, সবাই দেখছে, ষাঁড়ের মতো চেঁচাস না। আস্তে কথা বলতে পারলে বল, না হলে চুপ করে থাক। সিকি রে, বুড়ি হয়ে গেলি, এখন একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলি না? বিরক্তিকর ছেলে একটা। সব সময় খ্যাক খ্যাক করিস কেন? একটু তো ভালো করেও বলতে পারিস, বল। ভালো করে বলবো? বিরক্তিকর ছেলে একটা। আহা, দেখ তো কি মধুর শোনাচ্ছে। এই শোন, তোর সব সময় এরম ভাট বকতে ভালো লাগে? হ্যাঁ। ডিসগাস্টিং। ধন্যবাদ। আচ্ছা ওসব ছাড়, এবার বল তো কবে নবদ্বীপ যাবি? কবে থেকে বলছি চল মায়াপুর ঘুরে আসি। না, কোথাও যাব না আমি। আরে চল না, ওখানে অনেক হ্যান্ডসাম ছেলে আছে, দেখলি কোথা থেকে বয়ফ্রেন্ড জুটে গেল। প্রচণ্ড রাগে চোখে জল এসে গেল মহুয়ার। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করলেও রাগটা পুরোপুরি এসে পড়ল সুভাষের উপর। দরকার নেই আমার বয়ফ্রেন্ডের, বুঝলি? আর একদম আমার পিছু পিছু আসবি না, যা নিজের কাজে যা। প্রচণ্ড রেগে গিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলো মহুয়া। যা বাবা, এমন কি বললাম, সব সময় এর রাগ। হে প্রভু, হরে রাম ও কৃষ্ণ প্রেমানন্দে। এই যাস না যাস না, আমি আসছি। স্টেশনে নামতেই অস্বস্তি শুরু হলো মহুয়ার। যদিও কথা ছিল সন্ধ্যাবেলা ফিরবে, তাও কি মনে করে দুপুর 12টার মধ্যেই চলে এসেছে। স্টেশন থেকে বেরিয়ে টোটো করলো।
ফ্ল্যাটে পৌঁছে বেল বাজালো মহুয়া। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে বেরিয়ে এলেন আলো দেবী। কিরে, তুই যে বললি সন্ধ্যাবেলা আসবে? কেন, তাড়াতাড়ি এসে কি অসুবিধায় ফেলে দিলাম নাকি? তাহলে বলো, ফিরে চলে যাচ্ছি। আরে আমি আবার এসব কখন বললাম? আয় আয়, ভেতরে আয়। আয় আয়, এখানে ব্যাগটা রাখ। আজ প্রায় দেখবি তো 3 তোর মাস জন্য পর আজকে বাড়ি রান্না ফিরল করেছি। মহুয়া। প্রথম বাড়িতে আসতো, কিন্তু তারপর একেবারে বাড়ি আসা বন্ধ করে দিয়েছে। জানে মা বাবা খুবই কষ্ট পায়, কিন্তু ওর কষ্টটা কেউ বুঝেছিল বিগত 4 বছর ধরে? যে কষ্ট, যে কান্না বুকে চেপে রেখেছে, তার দায় কার? ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল ও। স্লাইডার দরজাটার কাছে গিয়ে এক টানে ওটা খুলে দিতেই এক রাশ ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল ওকে। হঠাৎ করেই অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি হলো। মনটা নিমেষেই যেন ভালো হয়ে গেল। চোখটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল ও। সেই সকালে বেরিয়েছে, খিদে পাচ্ছে। বারান্দা থেকে এসে বাথরুমে ঢুকে পড়ল মহু। বাথরুমের জানলা থেকে কৃষ্ণচূড়া গাছটা পরিষ্কার দেখা যাচ্ছে। এ কি, আবার অসময়ে ফুল ফুটেছে? বুকের ভিতরটা কেমন যেন আনচান করে উঠল। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল মহুয়া। স্নান সেরে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হ্যাঁ শোনো, কালকে একদম দেরি করবে না কিন্তু। হ্যাঁ এসেছে, এই জন্যই তো আস্তে আস্তে কথা বলছি। জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধাবে। অফিস গেছে, এই বাপ মেয়ের জ্বালায় একেবারে শেষ হয়ে গেল। কার সঙ্গে কথা বলছো মা? চমকে উঠে তাড়াতাড়ি ফোনটা কেটে দিলেন আলো দেবী। কই, কেউ না তো, ওই আমার এক বান্ধবী। তা তুই হঠাৎ কি হলো? কি আবার হবে? সেই কখন এসেছি বলো তো? কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ চল, আমার দুপুরে রান্না হয়ে গেছে। তুই তো স্নান করে নিয়েছিস, খেতে দিয়ে দিচ্ছি, চল। খেতে খেতে মাকে ভালো করে লক্ষ্য করছিল মহুয়া। মাকে বেশ খুশি খুশি লাগছে। আচ্ছা, আসার পর থেকে তো একবারও বাবার শরীর খারাপের কথা কিছু বলল না মা। আর এতই যদি শরীর খারাপ, তাহলে বাবা অফিস গেছে কেন? কথাগুলো জিজ্ঞাসা করতেই যাবে, হঠাৎ খেয়াল করলো মা খেতে খেতেই অন্য হাতে ফোনে টাইপ করছে আর মিটিমিটি হাসছে। অবাক হয়ে গেল মহুয়া। ওর মা তো এতটা ফোন এডিক্ট ছিল না, তাহলে এখন কি হলো? আবার মিটিমিটি হাসছে, কারোর সঙ্গে কি চ্যাট করছে? মাথার ভিতর সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ওর। মা, ও মা, একটু ডাল দাও তো। চমকে উঠে মহুয়ার দিকে তাকালেন আলো দেবী, তারপর বললেন, মাছ? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, মাছটা দিয়ে দিই। রেড়ে করে উঠল মহুয়া। আরে আরে, কি করছো? চাইলাম ডাল, বললে মাছ, আর দিচ্ছ আলু পোস্ত। কি হয়েছে বলো তো তোমার? কই, কিছু হয়নি তো। আসলে তোর বাবার শরীরটা তো ভালো নেই, তাই একটু চিন্তায়। আচ্ছা, তা ফোনে কার সঙ্গে চ্যাট করছো? ডাক্তার? চ্যাট? না না, আমি তো এই ফেসবুকটা একটু দেখছিলাম আর কি। প্লিজ নাটক করো না মা। তুমি যেমন আমার মা না, আমিও তোমার মেয়ে। খুব ভালো করে আমি তোমায় চিনি। সত্যি করে বলো তো, কি খিচুড়ি পাকাচ্ছ তুমি? আর বাবার শরীর খারাপের বাহানা দিয়ে আমাকে কেন ডেকে পাঠালে তুমি এখানে? ও, তাহলে তো সবকিছু বুঝতেই পেরেছিস। ঠিক আছে, লুকিয়ে রেখে যখন লাভ নেই, সরাসরি বলছি। শোন, আমি আর তোর বাবা তোর জন্য একটা পাত্র দেখেছি, আর সেই পাত্রপক্ষই কাল তোকে দেখতে আসছে। কি কি বললে? ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো মহুয়া। দু চোখে জল টলমল করছে তখন ওর। আমাকে না জানিয়ে আমার জন্য পাত্র দেখছো তোমরা? হ্যাঁ, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? কতদিন আইবুড়ো বসিয়ে রাখবো? কেন? তোমরাই তো চেয়েছিলে নিজের পায়ে আমি দাঁড়াই। তাহলে
এত তাড়াহুড়ো কিসের? আরে এমএ কমপ্লিট হয়ে গেলেই তো চাকরির পরীক্ষা দেওয়া শুরু করবি, আর তোর যা রেজাল্ট তাতে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবি। আমি এখন বিয়ে করব না মা, কিছুতেই না। এখন কেন? আমি কোনো দিনই বিয়ে করব না। কেন বিয়ে করবি না কেন? ওহো, তার মানে এখনো তুই তাকে ভুলতে পারিসনি। মেয়েকে মাথাটা নামিয়ে ফেলতে দেখে মুচকি হাসলেন আলো দেবী। তারপর বেশ ব্যঙ্গ করে বললেন, যে ছেলেটা প্রায় বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিল, এত দিন হয়ে গেল তোর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করলো না, তার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে ফেলবি? চুপ করবে মা, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগে না তোমার? শোনো, কান খুলে শুনে রাখো, ওই ছেলের জন্য আমার কোনো ফিলিংস নেই। ওকে আমি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। প্রমাণ দে তাহলে। পারবো না, পারবো না আমি কোনো প্রমাণ দিতে। জানতাম পারবি না, ভুলতেই তো পারিসনি, কি করে প্রমাণ দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে, বলো কিভাবে প্রমাণ করব আমি, বলো। কালকে পাত্রপক্ষ দেখতে আসছে, চুপচাপ ওদের সামনে বস, তারপর পছন্দ না হলে বিয়ে করবি না। দেখাশোনাতে তো কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাই হবে। তাহলেই তোমাদের শান্তি হবে তো? আর কথা বাড়ালো না মহুয়া, এক ছুটে নিজের ঘরে ঢুকে গেল। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে, তুমি যেরকমটা বলেছিলে সেই রকমটাই করেছি, এখন শুধু কাল সকালের অপেক্ষা। মহুয়ার যখন ঘুম ভাঙল তখন প্রায় সকাল 10টা। কাল সারা রাত ঘুম হয়নি। অফিস থেকে ফিরে বাবা ঘরে এসেছিল। কথা বলেনি মহুয়া, ঠিক করেছে আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আজকের দিনটা কোনো রকম কাটিয়ে কাল মেসে ফিরে যাবে, তারপর ছোটখাটো কোনো একটা চাকরি ঠিক জুটিয়ে নেবে। বাবা মায়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ও। ফোনটা হাতে নিয়ে হিডেন ফোল্ডারটা খুলে ফেলল মহুয়া। একটার পর একটা ছবি দেখতে দেখতে চোখ দুটো আবারও জলে ভরে উঠল। কেন এসেছিলে আমার জীবনে? কেন আমার জীবনটা এভাবে ওলট পালট করে দিলে? কি ক্ষতি করেছিলাম তোমার? চোখের জলে ভেসে গেল মোবাইল স্ক্রিন, আর সেই মুহূর্তেই টোকা পড়ল ঘরের দরজায়। মহু, উঠে পড়, এক্ষুনি ওনারা চলে আসবেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে মা। স্নান সেরে ওয়্যারড্রপটা খুলে ফেলল মহুয়া। কিছুক্ষণ আগে মা চা দিতে এসে ওকে শাড়ি পরতে অনুরোধ করেছে। কিছুতেই ইচ্ছে করছে না মহুয়ার, কিন্তু আজকে আর কোনো অশান্তি চায় না ও। হয়তো এই ফ্ল্যাটে আজকেই ওর শেষ দিন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবা একটা জামদানি কিনে দিয়েছিল ওকে। আজ ওই শাড়িটাই পরল মহুয়া, সঙ্গে সামান্য জুয়েলারি। চোখে গাঢ় করে কাজল পরে কাজলটা স্মাজ করে দিল। চোখের কালি ঢেকে ফেলার এই একটা খুব ভালো উপায় জানে ও। ঠোঁটে সামান্য লিপ গ্লস। ওর গোল্ডেন কোনো জুয়েলারি নেই, তাই কানে দুটো মুক্তোর দুল পরল। কিরে, হলো তোর? মেয়েকে এক ঝলক দেখেই থমকে দাঁড়ালেন আলো দেবী। মেয়েটার গায়ের রং চাপা হলে কি হবে, এই শাড়ি আর কাজলে আজ অপরূপা লাগছে ওকে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল মেয়েটা। কিছুদিনের মধ্যেই হয়তো শ্বশুরবাড়িও চলে যাবে। ভাবতে ভাবতেই চোখ দুটো কড়কড় করে উঠল আলো দেবীর। মাকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি লাগলো মহুয়ার। একটু ঝাঁঝিয়ে ও বলল, কি হলোটা কি? হাঁ করে তাকিয়ে আছো কেন? কি বলছিলে বলো। উফ, সবসময় এভাবে কেন কথা বলিস বলতো মৌ? কই, আগে তো তুই এরকম ছিলিস না। মা, কতবার তোমাকে বলেছি ওই নামটাই আমায় ডাকবে না। সেই তো, এখন আমি ডাকছি বলে রাগ দেখাচ্ছিস, পরে যদি তোর বর ভালোবেসে এই নামে ডাকে কি করবি? প্লিজ, তুমি বাজি বকাগুলো বন্ধ করে কি বলতে এসেছিলে বলবে? হ্যাঁ, বলছিলাম আমার এই সোনার চেন আর কানের ঝুমকো দুটো পর, আর হাতের দুটো বালা এনেছি,
এইভাবে তো আর পাত্রপক্ষের সামনে গয়না ছাড়া বসাতে পারি না। হ্যাঁ হ্যাঁ, পারলে একটা টোপর আর চন্দন নিয়ে এসো। আজকেই বিয়েটা দিয়ে দাও। ঘাট থেকে নামাতে পারলে তো বেঁচে যাও। কিছু বললেন না আলো দেবী। মেয়েরই রুক্ষতার কারণ ভালো করেই জানেন তিনি। এখনো অতীতেই আটকে আছে মেয়েটা, কিন্তু এইভাবে তো আর জীবন চলে না। যেভাবেই হোক মেয়েটাকে স্বাভাবিক ছন্দে ফেরাতেই হবে, না হলে যে মরেও শান্তি পাবেন না আলো দেবী। নিজের হাতেই গয়নাগুলো পরিয়ে দিলেন মেয়েকে। তারপর ঠাকুর ঘর থেকে একটু আলতা নিয়ে এসে রাঙিয়ে দিলেন মেয়ের পা দুটো। মনে মনে বলল মহুয়া, যতই চেষ্টা করো মা, কোনোভাবেই আমার মন গলাতে পারবে না তুমি। এই জীবনে আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। বাইরে থেকে হাসি গল্পের আওয়াজ পাচ্ছে মহুয়া, কিন্তু সেখান থেকে ডাক পায়নি এখনো। তাই চুপটি করে নিজের ঘরেই বসে আছে। এমন একটা দিনের স্বপ্ন ও তো দেখেছিল, সবটাই ওর স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে। শুধুমাত্র যাকে ঘিরে সাজিয়েছিল স্বপ্নগুলো, সেই আর ওর জীবনে নেই। মহুয়া, হ্যাঁ, বলছিলাম তুই পাত্রপক্ষের আত্মীয় স্বজনদের সামনে যাওয়ার আগে পাত্র তোর সঙ্গে কয়েকটা কথা বলতে চায়। ওকে এই ঘরে নিয়ে আসি আমি। কি বলছোটা কি তুমি? এটা আমার বেডরুম মা, আমি এখানে কিভাবে? ছেলেটাকে আমি পছন্দ করেছি মহু, আর তাছাড়া তুই একবার কথা বলেই দেখ, যদি তোর পছন্দ না হয়। আমার ঘরে আসতে হবে না, তুমি তোমার ঘরে বসতে বলো, আমি যাচ্ছি। ঠিক আছে, তাই আয়। ছোট্ট ছোট্ট পায়ে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল মহুয়া। চোখের সামনে বিগত 4 বছরের ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকের মতো চলতে থাকলো। ওর ঘর থেকে মায়ের ঘর মাত্র কয়েক পা, কিন্তু এইটুকু আসতেই যেন অনেকটা সময় লাগলো মহুয়ার। মায়ের ঘরের দরজার সামনে এসে বুক ভরে শ্বাস নিল। তারপর আস্তে আস্তে করে দরজাটা ঠেলে ঘরে ঢুকলো। এ কি তুই? হ্যাঁ, কেন? আমাকে তোর পছন্দ নয়? ঘরের ভিতর একটা চেয়ারে হাসি মুখে বসে আছে ওর ইউনিভার্সিটির বন্ধু সুভাষ। তুই তুই এখানে কি করছিস? তোকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছিস? হনুমান একটা, মারবো না টেনে এক চড়, সবকটা দাঁত ফেলে দেব। মা, ও মা! মেয়ের গলার আওয়াজ শুনে এক প্রকার ছুটে এলেন আলো দেবী। কি হলো মহুয়া, কি হলো? চেঁচাচ্ছিস কেন? বাইরে লোকজন। মা, তুমি এই পাত্র দেখেছো আমার জন্য? কেন, তোর ওকে পছন্দ নয়? আমি ভাবলাম তোর সঙ্গে একসঙ্গে কলেজে পড়ে, তোর বোধহয় ওকে। প্লিজ মা, ও আমার বন্ধু। আর সুভাষ, তুই কি করে এরকমটা করতে পারলি? এ মা, আমি তো ভাবলাম তোর ওকে পছন্দ নয়। না না মা, না। আর আমাকে পছন্দ নয়? একটা চেনা গলার শব্দ কানে এসে ধাক্কা মারল ওর। আওয়াজটা কানে আসতেই চোখ দুটো চেপে বন্ধ করে নিল। না না, এ সম্ভব নয়, এ তো তার গলার আওয়াজ। পিছন মহু, ফিরে এই তাকানোর মহু, সাহস দাঁড়া। হলো না মহুয়ার। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা দিল ও। কান্নায় ভেঙে পড়ল। এসব কি হচ্ছে ওর সঙ্গে? কেন মনে হচ্ছে মানুষটা ওর কাছাকাছি রয়েছে? তাহলে কি সত্যি সে এসেছে? দম বন্ধ লাগছে মহুয়ার। স্লাইডারটা খুলে বারান্দায় চলে গেল ও। বারান্দায় দাঁড়িয়ে সামনের রাস্তার দিকে চোখ পড়তেই বুকটা কেমন যেন করে উঠল। এ কি? এও কাকে দেখছে? এটা তো... তাড়াতাড়ি চোখগুলো ভালো করে মুছে ফেলল। তারপর আবার ভালো করে তাকিয়ে দেখল। এক মুখ হাসি নিয়ে রাস্তার উল্টো দিকের দোকানটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণপদ মুখার্জি। পরনে সাদা টি শার্ট আর ব্লু জিন্স। 4 বছরে বেশ পরিবর্তন হয়েছে ছেলেটার। অনেক বেশি ফিট আর স্মার্ট দেখাচ্ছে।
একভাবে ওর দিকেই তাকিয়ে রইল মহুয়া। মন আর মস্তিষ্কের লড়াইয়ে বেহায়া মনটা আজ কোনোভাবেই হার মানতে নারাজ। চাইলেও চোখটা সরিয়ে নিতে পারছে না মহুয়া। কিন্তু এসব কেন আর কি, কিছুই বুঝতে পারছে না ও। দ্রুত বারান্দা থেকে ঘরে চলে এলো ও। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকা মাকে দেখতে পেল। মা, এসব কি কি হচ্ছে এসব? সুভাষ কৃষ্ণর মামাতো ভাই, নবদ্বীপেই বাড়ি। ওর সঙ্গেই প্ল্যান করে তোর সঙ্গে একটু মজা করেছিলাম আর কি। মা, তুমি এত বছর? কি আমি? হ্যাঁ, বিগত 4 বছর কৃষ্ণর সঙ্গে যোগাযোগ ছিল আমার। সেদিন যখন নবদ্বীপ থেকে তোকে আনতে গেছিলাম, সেদিনই ঠিক করেছিলাম ছেলেটার সঙ্গে আরও একবার মুখোমুখি কথা বলবো। কি দেখেছে এমন আমার মেয়েটা ছেলেটার মধ্যে যে এত বড় সিদ্ধান্ত নিতে পিছপা হলো না? সেদিন গাড়িতে তুই অপেক্ষা করছিলি, আর আমি তখন... কি হলো? আপনি দরজা বন্ধ করলেন কেন? হ্যাঁ, তার কারণ আছে। তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে? বলুন। দেখো কৃষ্ণ, আমি তোমাকে কখনোই অপছন্দ করিনি। আসলে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণই চিন্তিত, আর তাই চাইনি এখনই কোনো সম্পর্কে জড়িয়ে পড়ুক। বর্তমান সমাজে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন, এটা আশা করি তুমি বোঝো। আমি চাই আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, কিন্তু আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। ও ভীষণ ইমোশনাল। কিছুতেই ও এই সম্পর্ক আর পড়াশোনা একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি কৃষ্ণ, আমাকে 5টা বছর সময় দাও। মেয়েটা আমার নিজের পায়ে দাঁড়াক, তারপর আমি নিজে তোমার হাতে ওকে আমি তুলে দেব। হাত জোর করছি কৃষ্ণ, আমার কথাটা তুমি মেনে নাও। ছি 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 ছি, এইভাবে আপনি হাত জোর করবেন না। বলুন না, কি করতে হবে বলুন। তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, এমনকি মেসেজও করবে না। জানি তোমার কষ্ট হবে, প্রয়োজনে আমি তোমাকে ওর খবর দেব। কিন্তু কিন্তু মৌ, ও তো খুব কষ্ট পাবে। ওর কথা তুমি চিন্তা করো না কৃষ্ণ। আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ওর মধ্যে আমি এমন আগুন জ্বালিয়ে দেব যে ও পড়াশোনার বাইরে আর কিছুই চিন্তা করবে না। ওর ভালোর জন্য এইটুকু তুমি করতে পারবে না? আমি আর মায়ের কথা ফেলতে পারিনি মৌ। আমি জানতাম তুমি ঠিক পারবে, তাই। আপনি কেন কথা বলতে আসছেন? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। কথাগুলো বলেই আবার নিজের ঘরে চলে গেল মহুয়া। উফ বাবা, কি জেদ আর রাগ! নাও কৃষ্ণ, গত 4 বছর তোমার বিরোহিনীকে আমি সামলেছি, আর পারবো না। এবার তোমার বউয়ের দায়িত্ব তুমি নাও, আর আমাকে মুক্তি দাও। তোমার তো মুক্তি নেই মা। আমি তো বলেছিলাম আমি ঘর জামাই হব। কি ভুলে গেলে তো? সে না হয় তাই থেকো। আলো দেবীর সঙ্গে হাসিতে যোগ দিল কৃষ্ণ। ধীরে ধীরে মহুয়ার ঘরের দিকে এগিয়ে গেল কৃষ্ণ। প্রথম যেদিন মহুয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল চন্দননগর স্ট্যান্ডে, সেদিন ঠিক যেরকম নার্ভাস লাগছিল, আজও ঠিক একই রকম ফিল করছে কৃষ্ণ। হাত পাগুলো ক্রমশ ঠান্ডা আর অবশ হয়ে আসছে। মহুয়া, মহুয়া। 2-3 বার ডাকার পরেও যখন কোনো উত্তর পেল না, দরজাটা হাত দিয়ে একটু ঠেলা দিল। আপনা থেকেই খুলে গেল দরজাটা। ব্যালকনিতেই চুপ করে দাঁড়িয়েছিল মহুয়া। মাথার ভিতরটা একেবারেই খালি হয়ে গিয়েছে। অদ্ভুত একটা শূন্যতা মনের মধ্যে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। দরজায় একটু আওয়াজ হতেই বুঝতে পারল মহুয়া ঘরের ভেতর কেউ এসেছে।
পিছনে না ঘুরেই বেশ থমথমে গলায় ও বলে উঠল, কেন এসেছেন আপনি এখানে? কি চাই আপনার? নিস্তেজ গলার শব্দটা কানে আসতেই সমস্ত উত্তেজনা একসাথেই যেন নিভে গেল কৃষ্ণর। দ্রুত পায়ে মহুয়ার একেবারে পিছনে এসে দাঁড়ালো। তারপর বলল, এমন করে কেন বলছো? সবই তো শুনলে মায়ের কাছে। আমি কি করতাম বলো? তোমাকে তো আমি হারাতে চাইনি মৌ, আর সেই জন্যই তো। আমার ভালোবাসাকে অপমান করে আমাকে একেবারে দূরে ঠেলে সরিয়ে দিলে, তাই তো? ছাড়ো, বাদ দাও। এসব আলোচনা করে আর কি হবে? ফিরে যাও কৃষ্ণ, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। 4 বছরে মহুয়া অনেক পাল্টে গেছে। তোমাকে দেওয়ার মতো তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এত রাগ করেছো? স্বাভাবিক। আচ্ছা, সত্যি করে ভেবে বলো তো মৌ, সেদিন আমার একটাও কথা শুনেছিলে তুমি? মুখে যা এসেছিল বলে পালিয়ে এসেছিলে। একটুও বিশ্বাস করনি আমাকে। করলে খুব ভালো করে বুঝতে পারতে যে আমি তোমার থেকে কোনো দিনই দূরে ছিলাম না মৌ। সব সময় ছায়ার মতো তোমার পাশে পাশে ছিলাম। হ্যাঁ, তাই তো। আর নিজের পিস্তুত ভাইয়ের সাহায্যে আমার উপর নজর রাখছিলে, তাই তো? তোমাকে আর কি দোষ দেব বলো তো? আমার বাবা মাই তো আমাকে নিয়ে এক্সপেরিমেন্টে নেমে পড়েছিল। প্লিজ মৌ, এভাবে বলো না। মা কিন্তু তোমার ভালোর জন্যই। ছাড়ো সব কথা। কই দেখি, তাকাও আমার দিকে। দেখো তো, কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, আর তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। দেখি, তাকাও প্লিজ, রাগ করে থেকো না। হঠাৎ করেই পিছনে ঘুরে সরাসরি কৃষ্ণর জামার কলারটা চেপে ধরল মহুয়া। আমার রাগ, অভিমান, ভালোবাসা এসব নিয়ে কবে মাথা ঘামিয়েছ তুমি? কেন ফিরে এলে বলো? দয়া করতে? নাকি ভাবলে এভাবে কষ্ট পেতে পেতে মেয়েটা যদি মরে যায় সেই জন্য? একভাবে মহুয়ার চোখের দিকে তাকিয়ে রয়েছে কৃষ্ণ। এক রাশ অভিমান মেয়েটার চোখের মধ্যে। চোখের জলে কাজল ঘেঁটে একাকার। ওর এই দৃষ্টি সহ্য হলো না মহুয়ার। ধীরে ধীরে চোখ দুটো নামিয়ে নিল ও। পকেট থেকে রুমালটা বার করে যত্ন নিয়ে মহুয়ার চোখের জলটা মুছে দিল কৃষ্ণ। তারপর বলল, আমি যতদিন বেঁচে আছি তুমি তো মরতে পারবে না মৌ। আমি মরতে দেব না তোমাকে। ভুলে গেলে? আমাদের ভালোবাসা স্বয়ং মা জগদ্ধাত্রীর আশীর্বাদ। কি করে অস্বীকার করবে তুমি? হ্যাঁ, সবসময় নজর রেখেছিলাম আমি তোমার উপর। কেন জানো? যাতে কোনো সমস্যা তোমার ধারে কাছেও ঘেঁষতে না পারে। মনে মনে কবেই তো আমাদের বিয়ে হয়ে গেছে বলো। আর আমার বউ তো আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই তার নিরাপত্তা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তোমার ভালোবাসা, তুমি, সব মিথ্যে। চলে যাও, চলে যাও এখান থেকে। মা আমার কাছ থেকে 5 বছর সময় চেয়েছিল মৌ, কিন্তু 4 বছরের মাথায় আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। কেন জানো? চলে যাচ্ছি আমি। শিলিগুড়িতে পোস্টিং হয়েছে আমার। তোমার কৃষ্ণর পদোন্নতি হয়েছে মৌ, প্রমোশন। চলে যাওয়ার আগে বড্ড দেখতে ইচ্ছে করছিল, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি। চমকে উঠে কৃষ্ণর মুখের দিকে তাকালো মহুয়া। মনে মনে যতই রাগ করুক, অভিমান হোক, মানুষটাকে আবার হারিয়ে ফেলবে এই কথা ভাবলেই মনের ভিতরটা কেমন যেন করে উঠছে মহুয়ার। ভাবনা চিন্তা না করেই কৃষ্ণকে একেবারে চেপে ধরল মহুয়া। ওর বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো।
হ্যাঁ, চলে যাও, সবাই চলে যাও আমাকে ছেড়ে। আমিও চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না, কোনোদিন না। ওই দেখো, চলে যেতে বলছো তো? আর এদিকে ছাড়তেও চাইছো না। আসলে আমার বউটা এখনো সেই ছেলে মানুষই রয়ে গেল। সত্যি তোমাকে নিয়ে আমি যে কি করব না। আরে 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 বাবা, কাঁদতে বললাম নাকি? দেখো তো কেঁদে কেঁদে চোখের মুখের কি অবস্থা করেছে। নাও নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওই দেখো, তোমার জন্য বেনারসি গয়না সব এনেছি আমি। চটপট তৈরি হয়ে নাও, আজ আমাদের রেজিস্ট্রি। এবার আর কোনো ভুল নয়, একেবারে প্রস্তুত হয়ে এসেছি আমি বাবা। আরে কি হলো? ওই দেখো চুপ করে আছে। আরে রেডি হয়ে নাও দেখি, দেরি হয়ে যাবে তো। আমি দেখি বাইরে খাওয়া দাওয়ার প্রস্তুতি কদ্দূর। না, কোথাও যাবে না তুমি। এই 4 বছর অনেক কিছু সহ্য করেছি আমি কৃষ্ণ, আর পারবো না, আর পারবো না তোমায় ছেড়ে থাকতে। কেন বোঝো না তুমি? তোমাকে ছাড়া আমি যে একেবারে অসম্পূর্ণ। জানি জানি, তাই তো আজ পরিপূর্ণ রূপে তোমাকে নিজের করে নেব। আর কেউ কোনোভাবেই আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু এবার আমায় ছাড়ো তো, বাইরে গিয়ে একবার দেখি। না, ছাড়বো না। ঠিক আছে, তাহলে আর কি, আমার সামনেই নয় ড্রেসটা চেঞ্জ করে নাও। ইস, অসভ্য। একটু একটু করে মনটা শান্ত হয়ে আসছে মহুয়ার। আসন্ন সময়ের কথা চিন্তা করেই লজ্জায় রাঙা হয়ে উঠছে গাল দুটো। মহুয়ার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিল কৃষ্ণ। তারপর ওর কপালে কপাল ঠেকিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তোদের কথাবার্তা শেষ হলো? তাড়াতাড়ি আয়, মাংসটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই দেখো, মা ডাকছে। আরে চলো। ধীরে ধীরে মাথাটা নামিয়ে নিল মহুয়া। তারপর কিছু একটা ভেবে নিয়ে ও বলল, সবই ঠিক আছে কৃষ্ণ, কিন্তু তুমি তোমার ওই ভাইটাকে গোয়েন্দা হিসাবে কেন ফিট করলে বলো তো? ভীষণ ইরিটেটিং। আরে ওকে আমি বলেছিলাম তোমাকে যেন সব সময় হাসি খুশি রাখে, তাই নিজের মতো একটু চেষ্টা করেছে ছেলেটা। উফ, এত বকে না ছেলেটা। তাই বুঝি? তোমার থেকেও বেশি? এই, একদম বাজে কথা বলবে না তো। আমি বেশি বকি? না না না, তুমি বেশি বকতে পারো কখনো? ও তো তোমার মুখ। অধরা ভালোবাসা একদম বাজে কথা বলবে না। এগিয়ে চলল পরিণতির দিকে। ভালো থাকুক কৃষ্ণ আর মহুয়া, ভালো থাকুক সব ভালোবাসার মানুষেরা। কেমন লাগলো অধরা ভালোবাসা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আরও একটি সিরিজ প্রেমের গল্প। মনে আছে তো? প্রত্যেক শুক্রবার ঠিক রাত 8টায়, আর প্রতি মঙ্গলবার একটা করে ভালোবাসার গল্প তো আসছেই। সময়টা ঠিক দুপুর 3:30। সঙ্গে আমি অন্তরা আর আপনাদের বন্ধু প্রীতম। চলুন তাহলে প্রীতম কি বলছে একটু শুনে নি। যা বলার তো অন্তরা বলেই দিল। আমি আর বেশি কিছু কথা বলবো না, রোজ যেতে যেতে যে কথাটা বলে যাই আর কি। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই চাই। আর সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর হ্যাঁ, খুব শিগগিরই আপনাদের সবার দাবি মেনে আসতে চলেছে অভিমানী ভালোবাসা সিজন 2। তবে তার আগে গত পর্বে যারা প্রথম 10 জন সঠিক উত্তরদাতা ছিলে তাদের নামগুলো চটপট বলে ফেলি। তারা হলে সঞ্চারী নায়েক, সৌমেন বেরা, শ্রীকান্ত ঘড়ুই, শান্তনু কয়াল, কঙ্কাবতী নাথ, লাবণী দাস, সীমা, শোভন মণ্ডল,
শান্তনু বর্মন, শুক্লা দাস, মোহিনী ভট্টাচার্য, অর্পণ জেলে সহ অনেকেই। তবে রোজকার মতো আজ কিন্তু আর কোনো নতুন প্রশ্ন নয়, কারণ অধরা ভালোবাসার এই ছিল অন্তিম পর্ব। বরং আজ আমরা একটু অন্যরকম কিছু করি। এই অধরা ভালোবাসা সিরিজ প্রেমের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। নির্বাচিত কিছু কমেন্ট আমরা পরের শুক্রবার পড়ে শোনাব। ততক্ষণ বিদায় জানাই তাহলে। দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক দুপুর 3:30 আর আগামী শুক্রবার রাত্রি 8:30। ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।